ঠিক আছে, দেখি প্রথম থেকে শুরু করি। হচ্ছে পড়া ধরার দিবস। ওকে, আচ্ছা কে আছে এখানে? আসিফ মাহমুদ, জি স্যার। বলো পয়েন্টার কি জিনিস? বুঝিনি, আরেকবার একটু বলবেন। পয়েন্টার কি, তোমার নিজের ভাষায় বলো পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে স্যার যখন কোনো আমরা অন্য একটা ভেরিয়েবলের যে অ্যাড্রেস লোকেট করে সেটা হচ্ছে পয়েন্টার দিয়ে করা হয়। আচ্ছা, তাহলে এইখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ তো স্ক্রিন, তাই না? জি স্যার। এখানে পয়েন্টার কোনটা? এখানে স্যার পয়েন্টার হচ্ছে এই যে নিচে যে 4 বাইট জায়গা নিয়ে একটা E8 যেটা লাস্টে যেটা E8 এটা হচ্ছে পয়েন্টার, মানে অন্য না, একটা ভেরিয়েবলের। নামটা কি? জি স্যার। মানে পয়েন্টারের নামটা কি এখানে? কি নাম দেওয়া হয়েছে ওকে? ও পিটিআর। পিটিআর, হ্যাঁ, তাহলে পিটিআরই হচ্ছে পয়েন্টার, তাই তো? জি তাহলে পিটিআর কাকে পয়েন্ট করতেছে? স্যার, লেটারের অ্যাড্রেসকে। ওকে, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। জুবায়ের, জুবায়ের মাহমুদ, ইয়েস স্যার। তুমি তাহলে বলো দেখি একটা পয়েন্টার ডিক্লেয়ার করি কিভাবে আমরা? স্যার স্টার দিয়ে পয়েন্টারটা ডিক্লেয়ার করা হয়। আচ্ছা, পয়েন্টারের কি টাইপ আছে? যেমন ধরো মানে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এরকম কি পয়েন্টারেরও টাইপ থাকে? ইয়েস স্যার, ইন্টিজার। পয়েন্টার সবসময় ইন্টিজার হয়? ইয়েস স্যার। নো, যে কোনো একটা দিতে হয় স্যার, যে কোনো টাইপের হবে। ভেরিয়েবল। ইন্টিজার পয়েন্টার যদি বলো সেক্ষেত্রে সে ইন্টিজারকে পয়েন্ট করবে, মানে ইন্টিজারের অ্যাড্রেস সে রাখবে। কিন্তু ক্যারেক্টার পয়েন্টার বললে সে ক্যারেক্টার অ্যাড্রেস রাখবে, বুলিয়ান পয়েন্টার বললে সে বুলিয়ানের অ্যাড্রেস রাখবে, ডাবল পয়েন্টার বললে সে ডাবল অ্যাড্রেস রাখবে। যত ডেটা টাইপ আছে সব টাইপেরই পয়েন্টার হতে পারে, ঠিক আছে? ওকে কিন্তু স্যার। ইন্টিজার পয়েন্টার দিয়ে তুমি ডাবল পয়েন্ট করতে পারবে না, বুঝছো? মনে করো তুমি একটা নিলা ডাবল ডি, আর একটা ইন্টিজার পয়েন্টার নিলা এক্স, এখন এক্স কিন্তু ডি কে পয়েন্ট করতে পারবে না। মানে সেটা হচ্ছে আমার ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে যে আমি যাকে পয়েন্ট করতে চাবো তার অনুসারে নিতে হবে। এক্স্যাক্টলি, পয়েন্টারটাও সেই টাইপেরই হতে হবে, আচ্ছা, আচ্ছা। এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। সাজরিন, Yes, sir. সাজরিন তাবাসসুম, কি খবর তোমার? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। পড়াশোনা করেছো তো? জি স্যার। দেখে আসছিলা? আচ্ছা, জি জি গুড। স্যার। এখন তুমি আমাকে বলো, এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে জি স্যার। নাম্বারের এই যে 144, এটা কি জিনিস? স্যার এটা হচ্ছে নম্বরের অ্যাড্রেস, আচ্ছা, 20 হচ্ছে, নম্বরের ভ্যালু। আর 130টা কি? এটা হচ্ছে স্যার পয়েন্টার, নাম্বার পয়েন্টার যেটা ওটার অ্যাড্রেস। ওইটার অ্যাড্রেস। আচ্ছা, এখন নাম্বার পয়েন্টারটা তো এই মুহূর্তে কাউকে পয়েন্ট করছে না। না স্যার। আমি যদি চাই যে সে নাম্বারকে পয়েন্ট করুক তাহলে কি করতে হবে? স্যার আমরা যদি চাই সেই নম্বরকে পয়েন্ট করুক তাহলে আমরা হচ্ছে স্টার নাম্বার পয়েন্টার ইকুয়ালস টু নাম্বার দিব। স্টার নাম্বার পয়েন্টার দিব আমরা? জি স্যার। স্টার নাম্বার পয়েন্টার ইকুয়াল টু নাম্বার? নো স্যার। এটা কি ঠিক আছে? অন্য কেউ বলো তো। স্যার নাম্বার আচ্ছা, সবাই বলতেছে, অর্থাৎ কারো কথাই আমি শুনি নাই। এম্পারসেন্ট দিব স্যার। ঠিক নাম্বার আছে, পয়েন্টার ইকুয়ালস টু এম্পারসেন্ট নাম্বার। তাহলে এটা হবে নাম্বার পয়েন্টার। এই জিনিসগুলো কিন্তু খুব একদম মুখস্থ থাকতে হবে, বুঝছো? মুখস্থ মানে বসে বসে মুখস্থ করা না, নাম্বার পয়েন্টার নাম্বার পয়েন্টার এভাবে না অবশ্যই, কিন্তু তোমাকে এটা মানে একদম এইগুলো এত ফান্ডামেন্টাল যে এগুলো কোনো মতে ভুলা যাবে না, ভুল করা যাবে না। ওকে, তাহলে অ্যান্ড নাম্বার পয়েন্টার দিতে হবে তোমাকে, সরি অ্যান্ড নাম্বার, কারণ অ্যান্ড নাম্বার হচ্ছে অ্যাড্রেস, তাই না? বলো দেখি তাহলে সাজদিন, তুমি বলো যে অ্যান্ড নাম্বার দিলে আমি কি পাবো, বলতে কি বুঝাই?
এখানে স্যার এন নাম্বার দিলে আমরা 5 পাবো। 5 কোথা থেকে 5 পাবো 5 রে বাবা? 5 as in 20 পাবো নাম্বারের স্যার। অ্যাড্রেস এইখানটায় এই পার্টিকুলার এক্সাম্পলে নাম্বার বলতে কি বোঝাচ্ছে আর এন্ড নাম্বার বলতে কি বোঝাচ্ছে বলো? শুধু নাম্বার যদি আমি স্যার বলি তাহলে নাম্বার কত? বলতে 20 বোঝাচ্ছে আর এন নাম্বার বলতে 144 বোঝাচ্ছে নাম্বার 140 অ্যাড্রেস। বোঝাচ্ছে এক্স্যাক্টলি, জি ঠিক স্যার। আছে। সো আমি কি চাই, নাম্বার পয়েন্টার কাকে পাক, এই অ্যাড্রেসটা পাক, তাই না? জি স্যার। সো আমি যদি বলতাম নাম্বার পয়েন্টার ইকুয়াল টু নাম্বার, তাহলে সে কি পেতো, ওর ভ্যালুটা পেতো, তাই না? কিন্তু যদি জি ধরো নাম্বার পয়েন্টারে হতো না, কারণ নাম্বার পয়েন্টার তো একটা পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করা আছে, কিন্তু আমার যদি ধরো আরেকটা মনে করো ইন্টিজার থাকতো, ইন্টিজার এক্স, হ্যাঁ, এবং আমি যদি বলতাম এক্স ইকুয়াল টু নাম্বার, তাহলে কি হতো, নাম্বারের যে ভ্যালুটা অর্থাৎ 20 এক্স এর ভ্যালু তাই হয়ে যেত, তাই না? So, একইভাবে নাম্বারের অ্যাড্রেস হচ্ছে আমি চাচ্ছি এখন, সো আমি এন্ড নাম্বার বলবো, তাহলে নাম্বারের অ্যাড্রেস পাবো, সেটাকে আমি নাম্বার পয়েন্টারের ভিতর দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। অলরাইট, তাহলে আর একটু কেয়ারফুলি তোমাকে দেখতে হবে। সাদমান, ইয়েস স্যার। সাদমান, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। চমৎকার। তুমি এখন আমাকে বলো, আচ্ছা এটা আমরা করলাম, এখানে নাম্বার পয়েন্টার ইকুয়াল টু এন্ড নাম্বার। এখন আমি চাচ্ছি এই 20টাকে কেটে এখানে 10 বসাতে, ঠিক আছে? কিন্তু সেটা sir. নাম্বার দিয়ে করব না, আমি নাম্বার পয়েন্টার দিয়ে করতে চাই, তাহলে কি করব? স্যার তাহলে আমরা লিখবো স্টার নাম্বার পয়েন্টার ইকুয়াল অ্যাসাইনস টু 10। এক্স্যাক্টলি, তাহলে আমরা লিখবো স্টার নাম্বার পয়েন্টার ইকুয়াল টু 10। তাহলে স্টার নাম্বার পয়েন্টার বলতে কি বোঝাচ্ছে? স্যার নাম্বার পয়েন্টারটা যেই মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে সেটার যে ভ্যালুটা সেটা দ্বারা স্টার নাম্বার পয়েন্টার বোঝানো হয়। এক্স্যাক্টলি, এখানেও দেখো স্টার নাম্বার পয়েন্টার লেখা আছে, এখানেও স্টার নাম্বার পয়েন্টার লেখা আছে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে কোনো? এখানে অ্যাসাইনমেন্ট হচ্ছে আর ওখানে পয়েন্টারটাকে ডিক্লেয়ার করা হচ্ছে। এক্স্যাক্টলি, সবসময় এটা এটা এই জায়গাটায় খুব কনফিউশন তৈরি হয় স্টুডেন্টদের, এই জন্য আমি বারবার বলছি, হ্যাঁ, যে এই জায়গায় স্টারের ইউজেজটা হচ্ছে শুধুমাত্র টু ডিক্লেয়ার নাম্বার পয়েন্টার অ্যাজ এ পয়েন্টার, বুঝছো? এখন ঘটনাচক্রে আমরা দুই জায়গাতেই স্টার সাইন ব্যবহার করছি, সি কম্পাইলার যারা লিখছে তারা যদি চাইতো অন্য অন্য কিছু দিতে পারতো, বাট দেন এখন আমাদের এটা খেয়াল করতে হবে যে প্রথমবার যখন এভাবে বলতেছি ইন্ট স্টার নাম্বার পয়েন্টার, তার মানে সিম্পলি ডিক্লেয়ারিং নাম্বার পয়েন্টার অ্যাজ এ পয়েন্টার, আমরা কিন্তু এখানে অন্য কোনো ভ্যালু ট্যালুর কথা বলতেছি না। এটার পর থেকে যতবার তুমি স্টার ইউজ করবা ততবার কিন্তু ডিফারেন্ট কাজে ইউজ হবে, অর্থাৎ এরপর থেকে স্টার মানে হচ্ছে নাম্বার পয়েন্টার যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু, ঠিক আছে? ওকে, ইয়েস। গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা এই জায়গাটায় যদি আবার এখানে আসি, আমি এখন আরেকজনকে ডাকি, রিফা, রিফা নানজিবা। Yes, sir. অলরাইট, দেখতে পাচ্ছ তো স্ক্রিন? জি স্যার। তুমি আমাকে বলবা যে নাম্বার, আমি এখানে একটু লিখতে বেশি ঝামেলা দেখে নাম্বারকে এন লিখবো, নাম্বার পয়েন্টারকে এনপি লিখবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে তাহলে নাম্বার তুমি যদি এন প্রিন্ট করো তাহলে কি পাবা, এবং 20 পাবো। 20 পাবা, গুড। এন্ড এন প্রিন্ট করলে কি পাবা? স্যার 130 পাবো। এন্ড এন দিয়ে 130 পাবা, সরি 144 পাবো। মানে এন্ড নাম্বার হচ্ছে নাম্বারের অ্যাড্রেস, তাহলে আমি এখানে পাবো 144। স্টার এন দিয়ে আমি কি পাবো? স্টার নাম্বার স্যার এরর পাবো। এরর পাবো, কিছুই পাবো না, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। এবার ইমরান, ইমরান হোসেন। জি স্যার। ঠিক আছে, তুমি তাহলে বলো যে আমি এখন নাম্বার পয়েন্টার, যদি শুধু নাম্বার পয়েন্টার প্রিন্ট দিই তাহলে কি পাবো? বুঝতে পারিনি স্যার।
আমি যদি ধরো প্রিন্ট দিই নাম্বার পয়েন্টার, তাহলে আমি কি ভ্যালু পাবো? স্যার 144। 144 পাবো। যেরকম নাম্বারের ক্ষেত্রে ওর কন্টেন্টটা হচ্ছে 20, নাম্বার পয়েন্টারের ক্ষেত্রে ওর কন্টেন্টটা হচ্ছে 144, which happens to be the address of someone else, তাই তো? বাট আমি পাবো এখানে 144। গুড। আমি যদি বলি and নাম্বার পয়েন্টার, তাহলে কি পাবো? স্যার 103, মানে 130। 30, তাই তো? হ্যাঁ, ওর অ্যাড্রেসটা পাবো। আর আমি যদি বলি স্টার নাম্বার পয়েন্টার, তাহলে কি পাবো? আচ্ছা ইমরান, 20 স্টার 20 নাম্বার পাবো স্যার। 20 পাবো, তাই না? স্টার নাম্বার পয়েন্টার মানে হচ্ছে ওর ভ্যালু, ভ্যালু। এটা পাবো, অর্থাৎ ও যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু। এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার তো এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। Good. তাহলে আমরা আগাতে পারি। ওকে, থ্যাংক ইউ তোমাদের। এইভাবে আমি কিন্তু মাঝে মাঝেই ধরবো। ওকে, মাঝে মাঝে কি প্রতিদিনই ধরবো প্রায়। সো তোমরা মানে প্রিপারেশন নিয়ে রাখবো। ফান্ডামেন্টাল জিনিসগুলো না ক্লিয়ার করা পর্যন্ত আমি আগাবো না। সো যাদের এখন আজকে যে জিজ্ঞেস করলাম এবং যা যা জানতে চাইলাম, এগুলা যারা বুঝতে পারো নাই তাদেরকে আরো পড়তে হবে। আর যদি এই জিনিসগুলো সবার কাছে ক্লিয়ার থাকে, তার মানে বেসিকটা তুমি বুঝে গেছো। এখন আমরা সামনে আগাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই আমাদের স্লাইডে। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে সাইমultaneously C++ কোডের সাথে একটু পরিচয় করাবো এবং তোমাদেরকে পয়েন্টারের কিছু কনসেপ্ট দেখাবো, এবং বিশেষ করে একটা ফাংশনের ভিতরে পয়েন্টার কিভাবে, প্যারামিটার গুলো কিভাবে পাস হয় এবং সেখানে কিভাবে আমরা পয়েন্টার ইউজ করতে পারি, এই জিনিসগুলো। প্রথমে এই কোডটার দিকে তাকাও, ঠিক আছে? এটা একটা খুব ছোটখাটো C++ কোড। কোডের দিকে একটু নজর বুলাও, জাস্ট এই 10 সেকেন্ড একটু দেখো চেহারা সুরত দেখতে কেমন লাগে, ফার্স্ট ইমপ্রেশন, মানুষের প্রথম নজরে, প্রথম দর্শনে প্রেম হয়ে যায় কিনা তোমার C++ এর সাথে, দেখো। স্যার আমাদের কোড ব্লকসে কি কোনো ধরনের চেঞ্জ আনতে হয় C++ কোড করতে হলে? সম্ভবত না। স্যার কিন্তু আমার না কোডগুলো রান হচ্ছে না, সি কোড রান হচ্ছে, আবার C++ একটা হচ্ছে না। ও, তাহলে কিছু একটা সেটিং এ আছে বোধহয়। জি স্যার, আমার তোমার একটা স্কুলে কম্পাইলার অ্যাড করতে হয়েছে। একটা কিছু তো MinGW ইনস্টল করতে হয়। আচ্ছা, শোনো, এই জিনিসগুলা কিন্তু তোমরা যেমন ধরো আমাদের ক্লাসরুমেই দিতে পারো, বুঝছো? এই যে ক্লাসরুমটাকে তোমরা খুব আন্ডার ইউটিলাইজ করো। ক্লাসরুমটা কিন্তু একটা ফোরামও বটে, বুঝছো? সো তোমার যদি এই যে এই পার্টিকুলার প্রবলেমটা, তুমি কিন্তু ক্লাসরুমে একটা পোস্ট দিতে পারো যে আমার এটা সি কোড হচ্ছে, C++ হচ্ছে না। তুমি দেখবা যে ঠিকই 2-4 জন এই যে আজকে যেরকম বলতেছে আনসার দিয়ে দিবে, ঠিক আছে? সো সেটা করবা। আর সেকেন্ডলি, মানে ল্যাবের ইস্যুগুলা, মানে একদম ফ্র্যাঙ্কলি বললে, আমি তো এখন আর কোড ব্লক স্কুলে কোড লিখি না, বুঝছো? যে কারণে এই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো হয়তো আমার সেভাবে জানা নেই। সো মানে এমনি তোমার প্রোগ্রামের যে কোনো ইস্যু, যে প্রোগ্রামের লজিকের ইস্যু, ডেফিনেটলি আমি হেল্প করতে পারবো বা করবো। তবে ওই যে মানে কি বলবো, আইডি টেকনিক্যালিটিস আসলে আমার অত ভালো জানা নেই। তো সেগুলোর জন্য তুমি ফার্স্ট অফ অল ল্যাব ইনস্ট্রাক্টর থাকবে, সেকেন্ডলি তোমার ক্লাসমেটরা থাকবে, তোমাদের ফোরামে কোয়েশ্চেন করতে পারো, থার্ডলি গুগল আঙ্কেল তো আছেই, তাই না? গুগল স্যার, মানে ইনফ্যাক্ট আমাকে কোয়েশ্চেন করলে আমিও গুগলে আনসার থেকে বের করার চেষ্টা করব। সো আমাকে তুমি কোয়েশ্চেন করতেই পারো, বাট এই জিনিসগুলো তুমি ফলো করলে দেখবা যে আনসার পেয়ে গেছো। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমাদের কোড দেখা হয়ে গেল। তাহলে প্রথমেই যেটা মনে হচ্ছে যে একদম কি এলিয়েন লাগতেছে এই কোডটা, যারা প্রথম C++ কোড দেখতেছো তাদের জন্য এলিয়েন, একদম এলিয়েন লাগার কথা না, তাই না? মোটামুটি একই জিনিস লাগতেছে অনেক কিছুই। যেমন ধরো এই যে একটা মেইন ফাংশন আছে, মেইনের প্যারামিটার এখানে রিটার্ন টাইপ বোঝাচ্ছে, ইন্টিজার ডিক্লারেশন করতেছে, এটা একই রকম দেখা যাচ্ছে, তাই না? ফাংশন কল করার সিস্টেমটা একই রকম মনে হচ্ছে। এই যে এখানে একটা ফাংশন লেখা আছে, ফাংশনের রিটার্ন টাইপ, ফাংশনের প্যারামিটারস এবং ফাংশন গুলা
ভিতরে যে কাজগুলো হচ্ছে অ্যাসাইনমেন্টের, এগুলো কিন্তু সেম, তাই না? একটু ডিফারেন্ট কি কি জিনিস লাগতেছে, ধরো আমরা এমনিতে সি প্লাস প্লাসে ইনক্লুড করি stdio.h এই টাইপের কিছু, সরি সিতে, আর সি প্লাস প্লাসে আমরা আইও স্ট্রিম দিয়ে ওই একই কাজ করি। আইও স্ট্রিম মানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম, তার মানে কোনো ইনপুট নিতে পারা কিবোর্ড থেকে এবং মানে মনিটরে বা ইয়েতে কোনো আউটপুট দিতে চাও যদি, সেটার জন্য আইও স্ট্রিম লাগবে, যেটা তুমি সিতে stdio দিয়ে করতে। ইউজিং নেমস্পেস std এর কাজ কি সেটা এই মুহূর্তে আমি বলবো না, সেটা যথাসময় তোমরা জানতে পারবে। তারপর মেইন ফাংশনে কাজ শুরু হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টিং করা হচ্ছে ডিফারেন্ট স্টাইলে। এটা হলো সি আউট দিয়ে। আমরা যখন সি তে করতাম তখন প্রিন্ট করতাম কি প্রিন্টএফ এই টাইপের কিছু দিয়ে করতাম, আর যখন জাভায় করতাম তখন system.out.print এই টাইপের কিছু করতাম, তাই না? বাট সি প্লাস প্লাসে বেশ সহজ, জাভার চাইতে জাভাতে অনেক বেশি কথা লেখা লাগে। এখানে সিম্পলি সি আউট দিয়ে তুমি এরকম দুইটা ইনকামিং অ্যারো সাইন যদি দাও, তাহলে তারপর থেকে যা যা লিখতে চাও সেটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? সো যা প্রিন্ট করতে চাও সি আউট দিয়ে দুইখান অ্যারো সাইন দিয়ে তুমি পরে যেটা লিখবা সেটাই প্রিন্ট হবে। যেমন এই লাইনে হচ্ছে সি আউট বিফোর সোয়াপ ফাংশন, তাই তো? কিন্তু এরপরে আমরা তো শুধু জাস্ট একটা জিনিস প্রিন্ট করে বসে থাকি না, আমাদের এর মধ্যে আরো জিনিস থাকে, ভ্যারিয়েবল থাকে, তাই না? সো তুমি যখন মানে জাভাতে যখন অনেক কিছু পরপর প্রিন্ট করতে চাও, মনে করো কিছু টেক্সট, কিছু ভ্যারিয়েবল, কিছু টেক্সট, তখন প্লাস সাইন দিয়ে দিয়ে তাদেরকে কনক্যাটেনেট করে দাও, তাই না? এখানে প্লাস সাইন না দিয়ে তুমি জাস্ট ওই অ্যারো চিহ্নই দিতে থাকবে, বুঝছো? যেমন তুমি এখানে আসলে বলতে চাচ্ছ x ইকুয়াল টু x এর ভ্যালু যেটা হচ্ছে 5, আর কমা দিয়ে y ইকুয়াল টু y এর ভ্যালু অর্থাৎ 10, এই জিনিসটা তুমি প্রিন্ট করতে চাচ্ছ। তাহলে তুমি কি করবা? তুমি ফার্স্টে x ইকুয়াল টু এই কথাটুকু প্রিন্ট করবা, তাই না? এই যে সেটা প্রিন্ট করলা, করার পর নেক্সট অংশটুকু হচ্ছে x এর ভ্যালুটা। x এর ভ্যালু প্রিন্ট করতে হলে তো তুমি কোটেশন মার্ক দিয়ে করবা না, তাই না? তুমি যদি কোটেশন মার্ক দিয়ে x প্রিন্ট করতে দাও তাহলে কি হবে? x প্রিন্ট হবে, তাই না? আর তুমি যদি সিম্পলি x প্রিন্ট করো তাহলে x এর ভ্যালু অর্থাৎ 5 প্রিন্ট হবে, তাই তো? সো আমরা কি করতেছি এখানে, এই যে আরো দুইটা আরো চিহ্ন দিয়ে শুধু x বলতেছি, তাহলে এখন 5 প্রিন্ট হবে। তারপরে আবার কোটেশনের মধ্যে আমি কমা y ইকুয়াল টু, তাহলে এই যে কমা y ইকুয়াল টু প্রিন্ট হবে। তারপরে শুধু y দিচ্ছ তুমি, তার মানে y এর ভ্যালু অর্থাৎ 10 প্রিন্ট হবে। ওকে, এভাবে ইচ্ছা মতো অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে আমি আমার প্রিন্টের স্টেটমেন্টটা কনস্ট্রাক্ট করতে পারি, যেটা এখন সি জাভা করে আসার পর তোমার পক্ষে আর কঠিন হওয়া উচিত না। স্যার বেসিক্যালি এখানে আমাদের যে আমরা ব্র্যাকেটটা যে ওপেন করতেছি এটা ক্লোজ করতে হচ্ছে না। না, এখানে ব্র্যাকেটের ব্যাপারই কোনো নেই, ক্লোজ করতে হচ্ছে না। আর কারণ আমরা মানে ওয়ার্ডের পরে যখন আমরা ভ্যারিয়েবল কল করছি তখন আবার আমরা ব্র্যাকেট ওপেন করে তখন আবার কল করছি, এটা মানে থ্রু আউট। হ্যাঁ, ওই ব্র্যাকেটের ব্যাপারটা আসছিল এই জন্য যে তোমরা আগে যখন প্রিন্ট করতা, সিতে যখন প্রিন্টএফ করতা, সেটা তো একটা ফাংশন। আবার তুমি যখন ইয়েতে জাভাতে sys.out.print করতা, সেটা একটা ফাংশন। তো এই ফাংশনের ভিতর তোমাকে এই যে ব্র্যাকেট ইন ব্র্যাকেট আউট করতে হতো। এখানে ফাংশন না করে জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে সি আউট। সো এরপর থেকে সি আউট তুমি যা যা প্রিন্ট করতে চাও একটার পর একটা তুমি অ্যারো দিয়ে 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 খালি অ্যাড করে গেলেই চলবে। সো এখানে ব্র্যাকেট মিলানোর ঝামেলা নাই, আমার মতে অনেক বেশি ক্লিন এখানে প্রিন্ট করাটা। লাস্টে এন্ডেল মানে হচ্ছে এন্ড লাইন। ওকে, সো এটা হচ্ছে যে নিউ লাইন আছে না আমাদের, নিউ লাইন, সেই নিউ লাইনের কাজটা করে। ইনফ্যাক্ট নিউ লাইন তুমি সি প্লাস প্লাস ইউজ করতে পারো চাইলে। আর এখানে এন্ডেল যদি তুমি না দাও তাহলে লাইন শেষ হবে না, পরের প্রিন্টটা আবার এখান থেকেই হবে। আর এন্ডেল দিলে আমি পরের লাইনে চলে যাব, নেক্সট প্রিন্টটা পরের লাইনে হবে। স্যার তাহলে এখানে ব্যাকস্ল্যাশ এন দিলে কি মানে ওই এন্ড লাইন একই প্রোগ্রাম মানে একই কাজ করবে? হ্যাঁ, একই কাজ করবে। এটা তো আমি বোধহয় ফরওয়ার্ড স্ল্যাশ দিছি না, এটা
এটা ব্যাকস্ল্যাশ দিতে হয় না, এভাবে না? এই জায়গাটায় তুমি যদি এরকম আরেকটা কোটেশন মার্ক দিয়ে স্ল্যাশ এন দাও তাহলে এক্স্যাক্টলি সেম কাজই করবে। এটাও মানে ওই ওই জিনিসগুলা সি তে যেগুলো দেখে আসছো এগুলা সি প্লাস প্লাসও আছে। অ্যাডিশনালি আরো ক্লিন ওয়ে আছে এন্ডেল দিয়ে লাইন এন্ড করার জন্য। স্যার আমরা সি প্লাস প্লাস এ কি প্রিন্টএফ ইউজ করতে পারবো না? আচ্ছা, তুমি পারবা এই কারণে যে তোমরা সাধারণত যে কম্পাইলারটা করো ইউজ সেটা C/C++ কম্পাইলার, বুঝছো? যে কারণে তুমি আসলে সি এবং C++ এর কোড মিক্স এন্ড ম্যাচও করতে পারো চাইলে। ওটা তোমার কম্পাইলারের কারণে এটা তুমি করতে পারতেছো, বুঝছো? C++ একসাথেই কম্পাইল করে আমাদের বেশিরভাগ কোড। যেমন তোমরা C++ এর অনেক কিছু করে আসছো, কিছু জিনিস করে আসছো যেটা কিনা আসলে সি মানে তুমি বুঝোই নাই যে এটা C++। যেমন ধরো এই যে তুমি এখানে একদম শুরুতে প্রোগ্রামের শুরুতে ফাংশন গুলো ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করছো না, int x = 5 y = 10, তাই না? আবার তুমি তো চাইলে মাঝখানে এই জায়গাতেও কিছু করতে পারতা। ধরো এখানে int z = 9 তুমি ডিক্লেয়ার করতে পারো না? পারো তো, তাই তো? সিতেও তো পারো, সিতেও তো পারো এভাবে করতে। জি স্যার। হ্যাঁ, কিন্তু সিতে আসলে এভাবে করা যায়, বুঝছো? অ্যাকচুয়াল কোর সিতে ডিক্লারেশন গুলো ফাংশনের প্রথমে করতে হয়, মাঝখানে ডিক্লারেশন করা যায় না। কিন্তু তুমি তো করে আসছো মাঝখানে, তার কারণ হচ্ছে তুমি যে C++ কম্পাইলার ইউজ করতে, সো ও মানে C++ এর মতো করে দেখে ওটাকে ইয়ে করছে। তুমি যদি একদম পিওর সি কম্পাইলার ইউজ করো, ধরো টার্বো সি বা এই টাইপের প্রথম দিকের ইয়েগুলা, সেখানে দেখবা যে এটা এরর দিত, বুঝছো? সো আমাদের ওই কারণে আমরা সি আর C++ মিলায় ঝিলাই কোড করতে পারি, বাট এটা রেকমেন্ডেড না। তোমরা যেখানে C++ কোডকে C++ রাখার চেষ্টা করো। তুমি এখানে প্রিন্টএফ দিলেও দেখবা তোমার কম্পাইলারে ঠিকই রান হচ্ছে, বাট এভাবে মিক্স এন্ড ম্যাচ করলে প্রোগ্রামের রিডেবিলিটি নষ্ট হয়, মানে প্রোগ্রামটা ক্লিন হয় না। ওকে, সো তোমরা C++ কোড যখন করবা সি আউট দিয়ে করবা। একইভাবে সি ইন দিয়ে ওই স্ক্যানএফ এর যে কাজটা সেটা সি ইন দিয়ে করা যায়, ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়া। সি ইন দিয়ে তুমি সেই ক্ষেত্রে এরকম আউটগোয়িং ইয়ে দিবা, দুইটা অ্যারো দিবা, তারপরে যেটা বলবা সেটা তুমি ইনপুট নিতে পারবা। তো সেটা পরবর্তীতে আসবে, যখন আসবে তখন আমরা দেখব। আর কোনো কোয়েশ্চেন এইগুলো নিয়ে? ওকে, তাহলে একটু আগেই আমরা তাহলে দেখা গেল যে এই কোডটা মোটামুটি একটা এখন বুঝতে পারতেছি আমরা, তাই তো? এখন কাহিনী হচ্ছে যে কোডটা যদি আমরা এখন একটু দেখি, মানে অ্যাকচুয়াল কোডে কি হচ্ছে সেটার দিকে যদি একটু নজর দিই। প্রথমে আমি int x = 5 বললাম, y = 10 বললাম, তারপরে আমি বিফোর সোয়াপ ফাংশন কথাটা লিখে x এবং y এর ভ্যালু প্রিন্ট করলাম। তারপর সোয়াপ একটা ফাংশন কল করলাম যেখানে x এবং y কে ঢোকালাম। এই সোয়াপ ফাংশন চলে আসলো এই জায়গায়, এবং এখানে দেখতে পাচ্ছি যে a এবং b দুটো ভ্যারিয়েবল নেওয়া হচ্ছে। তোমরা জানো যে আমরা চাইলে মানে এখানকার যে ভ্যালু গুলো পাঠাচ্ছি ভ্যারিয়েবলের নামগুলা আর এখানকার নামগুলো ডিফারেন্ট হবে, তাই না? হতেই পারে। সো সেই ক্ষেত্রে a আর b, x এবং y হয়ে গেল a আর b। আমি এখন এই জায়গায় সোয়াপিং করলাম। তোমরা জানো সোয়াপ করতে হলে একটা টেম্পোরারি ফাংশন নিয়ে ভ্যারিয়েবল নিয়ে সোয়াপটা করতে হয়, এটা বহুবার করছো তোমরা আমি শিওর। সো আগে টেম্পের মধ্যে a কে রাখলা, তারপরে a এর মধ্যে b কে রাখলা, তারপর b এর মধ্যে টেম্প কে রাখলা, তাহলে a আর b এর ভ্যালু সোয়াপ হয়ে গেল। এবার আমার এই প্রোগ্রাম এই ফাংশন শেষ, আমরা ব্যাক করলাম আমাদের মেইন ফাংশনে, সেখানে আফটার সোয়াপ ফাংশন লিখলাম এবং এখন x এর ভ্যালু এবং y এর ভ্যালু প্রিন্ট করলাম। প্রশ্ন হচ্ছে এখন x এবং y এর ভ্যালু কত হবে বলো? স্যার x এর ভ্যালু 10 and y এর ভ্যালু 5। আচ্ছা, x এর ভ্যালু 5, y এর ভ্যালু 10। জি স্যার। x এর ভ্যালু 5 y এর ভ্যালু 10। ওকে, দুই রকমের আনসারই পাওয়া যাচ্ছে। কেউ কেউ বললো x এর ভ্যালু 10 হবে, y এর ভ্যালু 5 হবে, যেহেতু সোয়াপ হয়ে যাচ্ছে। কেউ আবার বলতেছে আগেরটাই থাকবে, তাই তো? আগেরটা কেন থাকবে? সোয়াপ তো করলাম আমরা, তাহলে সোয়াপ হবে না কেন বলো দেখি? সেখানে সোয়াপ দুইবার হয়েছে।
সেখানে সোয়াপ ফাংশনে স্যার রিটার্ন করা হয়নি। হ্যাঁ, প্রথম কথা সোয়াপ দুইবার হয়নি, সোয়াপ ফাংশন আমরা একবারই কল করছি। ফাংশন কল করলেও প্রোগ্রামটা অটোমেটিকলি উপরে চলে গেছে, সো সোয়াপ ফাংশন একবারই কল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সোয়াপ থেকে আছে রিটার্ন করা হয়নি, তাই তো? কিন্তু রিটার্ন না করলে কি কাজ হবে না? এক্স আর ওয়াই কি সোয়াপ হবে না? উপরে তো সোয়াপ স্যার হলো, পয়েন্টার দিয়ে করা যেতে পারে। স্যার এই ফাংশনের মধ্যে পরে আসতেছে, আপাতত এখানেই বলো যে সোয়াপ যারা বলতেছে, মানে আমাদের ইনটিউশন স্যার বলতেছে যে সোয়াপ এখানে স্যার যেহেতু স্যার সোয়াপ করেছি তার মানে এক্স এর নতুন ভ্যালু 10, ওয়াই এর নতুন ভ্যালু 5 না, তো এটা তো সোয়াপ হবে না, হওয়ার কথা। হ্যাঁ, আমাদের মানে ইনটিউশন তো তাই বল, তাই না? কিন্তু কিছু কিছু দুষ্ট লোক দাবি করতেছে যে সোয়াপ হবে না, তাদের দাবি কেন করতেছে সেটাই জানতে চাচ্ছি। স্যার স্কোপের কারণে স্যার সোয়াপ অ্যাকচুয়ালি হচ্ছে স্যার, ওই এ বি তে সেভ হচ্ছে। ওয়েট দাঁড়াও। হ্যাঁ, গুড দুজনই কথা বলতেছে, দুজনের কথাই ঠিক আছে, সো আমি দুজনকে সুযোগ দিব। স্কোপের কারণে কে বললা? আমি মেহেদি, বলো কি কাহিনী বলো তো একটু। স্যার মেথড যে সোয়াপটা আছে এখানে যে আমি তিনটা ভেরিয়েবল আছে টেম্প এ এন্ড বি, ওটা কিন্তু স্যার ওই ফাংশনের ব্লক যে থার্ড ব্র্যাকেট যেটা ওটার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু পরে যদি ফাংশন থেকে বের হয়ে যায় ওটা স্যার থাকে না। এক্স্যাক্টলি, চমৎকার উত্তর, গুড। আরেকজন কে বলতেছিল একটা যে এ এবং বি এর সোয়াপ হবে, কিন্তু স্বপ্নিল, তুমি বলো তো কি বলতে চাচ্ছিলা? স্যার এক্স এন্ড ওয়াই এর ভ্যালু এ আর বি তে পাঠানোর পরে ওখানে সোয়াপ হবে, বাট এক্স আর ওয়াই তে পরে এসে সেভ হবে না। তো আমরা যখন প্রিন্ট করছি এক্স আর ওয়াই, তো আমাদের আগের ভ্যালুটাই শো করবে। এক্স্যাক্টলি, চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যে সমস্ত দুষ্ট ছেলে মেয়েরা বলতেছিল যে এরা সোয়াপ হবে না, তারাই ঠিক ছিল। ওকে, তুমি যখন প্রিন্ট করবা দেখবা যে এখানে সোয়াপ হয় নাই, মানে এক্স এবং ওয়াই একই জিনিস থেকে গেছে। এই জায়গাটায় আমাদের খুব ভালো মতো বুঝতে হবে যে ঘটনাটা কি ঘটনা। ঠিক আছে, ঘটনাটা হলো, আমরা যদি র্যামের মধ্যে চলে যাই, দাঁড়া আমি একটু সুন্দর কালারফুল দিই, দেখতে ভালো লাগে যেন, একটু ড্র করতে আরাম লাগবে। এই যে দেখো ভালো লাগতেছে না দেখতে? আচ্ছা, র্যামের মধ্যে কোন এই যে তুমি যখন x = 5 এবং y = 10 দিলা, তাহলে র্যামের কোন একটা জায়গায় x এবং y এর জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এবং x এর ভ্যালু 5 দেওয়া হয়েছে, y এর ভ্যালু 10 দেওয়া হয়েছে। ওকে, এরপর তুমি যখন সব ফাংশনটা কল করলা, তখন x এবং y কে প্যারামিটার হিসেবে তুমি পাঠাচ্ছ, যেটা কিনা এখানে এসে a এবং b হয়ে যাচ্ছে। তার মানে x হয়ে যাচ্ছে a, y হয়ে যাচ্ছে b। কিন্তু হয়ে যাচ্ছে মানে আসলে ওরা নিজেদের শর্ত ত্যাগ করে a b হয়ে যাচ্ছে তা না। যখন আমি এই ফাংশনে আসছি সব ফাংশনে, তখন কিন্তু a এবং b দুইটা লোকাল ভ্যারিয়েবল, বুঝছো? ওদের জন্য আবার আলাদা আলাদা করে জায়গা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ এটা হলো a, এটা হলো b। ঠিক আছে, তাহলে দেখো র্যামের মধ্যে x আলাদা, y আলাদা, a আলাদা, b আলাদা। যখন x y কে আমি এই জায়গায় প্যারামিটার হিসেবে পাস করলাম, স্পেসিফিক মানে একদম টেকনিক্যালি বললে এখানে এটা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে যখন পাস করলাম, তখন এইখানে এরা প্যারামিটার হিসেবে আসছে a এবং b। এই ভ্যালুগুলো কিন্তু পাস বাই ভ্যালু হয়েছে, প্যারামিটার পাসিং বাই ভ্যালু। তার মানে ভ্যালুগুলো পাস হয়েছে, অর্থাৎ ভ্যালুগুলো সিম্পলি কপি হয়েছে। তার মানে x এর ভ্যালু 5 ছিল, a এর ভ্যালু এখন 5। ওকে, y এর ভ্যালু 10 ছিল, b এর ভ্যালু এখন 10। মানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে ইমপ্লিসিটলি a = x এরকম একটা অ্যাসাইনমেন্ট হয়েছে, b = y এরকম একটা অ্যাসাইনমেন্ট হয়েছে ভিতরে, মানে আমার কোডের মধ্যে না। সো যখন অ্যাসাইনমেন্ট হয় তখন কি হয়, ধরো x = 5 ছিল মনে করো, এখন আমি বললাম a = x, তাহলে a = 5, তাই না? এরপর আমি যদি x প্লাস প্লাস করি, তাহলে x এর ভ্যালু কত হবে? 6 হয়ে যাবে। a এর ভ্যালু কি 6 হয়ে যাবে? হবে তাই না? নরমালি আমরা যখন অ্যাসাইনমেন্ট করি
অ্যাসাইনমেন্ট করা মানে সিম্পলি ওর ভ্যালুটা একে কপি করে দেওয়া, কিন্তু তার মানে এই না যে ওর সাথে এর জনম জনমের বন্ধন তৈরি হয়ে গেছে, বুঝছো? এরপর থেকে কিন্তু এর দুজনের দুটি পদ দুই দিকে গেছে বেগে, মানে এক্স এক্স এর মতো এ এর মতো, এক্স বাড়ালে কমালে এক্সই বাড়বে, এ তাতে কিছু আসবে যাবে না, বোঝা গেছে? সো তোমার যেটা হয়েছে এখানে যে এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলা পাস হয়েছে যেহেতু, সো এ এবং বি তে এক্স আর ওয়াই এর ভ্যালু গুলা চলে গেছে, সো A5 B10। এখন এই জায়গাটায় সোয়াপ যখন হয়েছে তখন অ্যাকচুয়াল সোয়াপ ঠিকই হয়েছে, সেটা এ আর বি এর মধ্যে সোয়াপ হয়েছে, সো A10 হয়ে গেছে B5 হয়ে গেছে। তুমি যদি এই জায়গাটায় প্রিন্ট দাও তাহলে দেখবা যে ঠিকই এ এর ভ্যালু 10 বি এর ভ্যালু 5, সো সোয়াপটা হয়েছে, কিন্তু সেই সোয়াপটা এক্স এবং ওয়াই এর মধ্যে প্রতিফলিত হয় নাই, বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের কাহিনী। অতএব যখন তুমি আবার ব্যাক করবা তখন দেখবা যে এক্স আর ওয়াই আগের মতোই আছে। এটাকে চেঞ্জ করতে হলে হ্যাঁ, একজন যেটা বলতেছিল যে রিটার্ন যদি তুমি করতা, ধর এ আর বি এর ভ্যালু গুলো যদি রিটার্ন করে দিতা, আমরা তো সি প্লাস প্লাসে একসাথে দুইটা ভ্যালু রিটার্ন করতে পারি না, সেটার জন্য হয়তো আমাকে কোনো একটা স্ট্রাক্ট বা কিছু বানায় আমি রিটার্ন করে ফেলতে পারতাম। সেই ক্ষেত্রে ওই এক্স এর ওয়াই, এক্স কে এর ভ্যালুটা, ওয়াই কে বি এর ভ্যালুটা যদি তুমি দিয়ে দিতা তাহলে সেই সোয়াপটা দেখা যেত, বাট এখন সেই সোয়াপটা দেখা যাবে না। এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো। এটা খুবই তোমার মানে খুব দরকারি কনসেপ্ট আমাদের এখানে। এবার তাহলে আমরা একটু অন্যভাবে করি একই জিনিসটা, সেটা হলো আমরা ভ্যালু পাস না করে অ্যাড্রেস পাস করব। ওকে, তাহলে আবার ওই কোডটাই দিলাম, এবার কিছু চেঞ্জ আছে, খালি কতগুলা স্টার আর অ্যান্ড যোগ হয়েছে, এটা বাদ দিলে বাকিটা একই স্টেটমেন্ট। আমরা একটু নাম চেঞ্জ করছি, আগে এ বি এর জায়গায় এখন অন্য নাম দিছি, বাট সেটা আসলে সিগনিফিকেন্ট কিছু না। তাহলে খেয়াল করে দেখো এই জায়গায় কি করলাম আমরা, সোয়াপ ফাংশনে আমি এখন এক্স ওয়াই না বলে অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই বলতেছি, ঠিক আছে কাহিনী? তার মানে কি, আমি পাঠাচ্ছি অ্যাড্রেস, আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু না পাঠায় এক্স এবং ওয়াই এর অ্যাড্রেসটা পাঠাই দিচ্ছি। অ্যাড্রেস পাঠালে আমার এই পাশে অ্যাড্রেস ধরার মতো লোক লাগবে তো, তাই না? অ্যাড্রেস তো যেন তেন লোক ধরতে পারবে না, একটা রেগুলার ভ্যারিয়েবল তো একটা অ্যাড্রেস নিতে পারে না, পারে? তাহলে অ্যাড্রেস নিতে হলে আমার লাগবে হচ্ছে পয়েন্টার। অতএব আমি ওই ফর্মাল প্যারামিটার, এই যে প্যারামিটার গুলাতে দুইটা পয়েন্টার নিলাম। এখানে যে স্টার অ্যাড্রেস 1 এর মানে হচ্ছে ডিক্লারেশন, কিন্তু এগেইন এটা আবার বলে রাখি যে এখানে ডিক্লারেশন বোঝানো হচ্ছে যে এরা পয়েন্টার, এটা বোঝাচ্ছে। এখানে কিন্তু স্টার বলতে ওদের ভ্যালু বোঝাচ্ছি না, এইখানে স্টার বলতে ওদের ভ্যালু বোঝাচ্ছি। ওকে, সো আমি দুইখানা পয়েন্টার নিলাম, অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2 নাম দিয়ে, এবং সেই পয়েন্টার গুলার কাছে এক্স আর ওয়াই এর অ্যাড্রেস গুলা পাঠিয়ে দিলাম যে এই নাও ভাই অ্যাড্রেস। তাহলে এক্স এর অ্যাড্রেসটা চলে গেল ওর কাছে, ওয়াই এর অ্যাড্রেসটা চলে গেল এর কাছে। এখন আমরা এর ভিতরে কি কাজটা করতেছি দেখো, এটাকে আমরা একটু সিমুলেট করে দেখাই তোমাকে। প্রথমে কি হলো, এক্স এর ভ্যালু ছিল 5, ওয়াই এর ভ্যালু 10। তাহলে আমার র্যামের মধ্যে, এটা মনে করো র্যামের ভিতরকার কাহিনী আমরা দেখাচ্ছি, র্যামের ভিতরে এক্স এর ভ্যালু 10, 5 এবং ওয়াই এর ভ্যালু 10 অবস্থায় আছে। চলে গেল, আবার দিই, ঠিক আছে। এবার আমি কি করলাম, বিফোর সোয়াপ ফাংশন, ওটা তো চলে গেছে, সোয়াপ ফাংশন এটা প্রিন্ট করলাম, ভালো কথা। এক্স এবং ওয়াই এর ভ্যালু প্রিন্ট করলাম, ভালো কথা। এক্স এবং ওয়াই এর ভ্যালু হলো 5 এবং 10। দেখো এই যে বিফোর সোয়াপ ফাংশনের পরে কিন্তু আমরা এন্ড লাইন দেই নাই, যেই জন্য ওই একই লাইনেই কিন্তু প্রিন্টটা হয়েছে, দেখছো? যদি আমি এখানে এন্ডেল দিতাম তাহলে পরের লাইনে প্রিন্ট হতো। আচ্ছা, এবার আমি এটা প্রিন্ট করলাম, এবার সোয়াপে পাঠালাম। সোয়াপে যখন পাঠালাম তখন এক্স আর ওয়াই এর অ্যাড্রেস গুলা পাঠিয়ে দিলাম আমি কার কাছে, অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2 এর কাছে। তাহলে অ্যাড্রেস 1 একটা পয়েন্টার, অ্যাড্রেস 2 একটা পয়েন্টার, এদের অ্যাড্রেস গুলা চলে গেল। আচ্ছা, এখন আমরা অ্যাড্রেস দেখাচ্ছি না, বাট তোমাদের ধরো সুবিধার জন্য আমরা একটু দেখাই। মনে করো এক্স এর অ্যাড্রেস হচ্ছে 200, কথার কথা, আর ওয়াই এর অ্যাড্রেস হচ্ছে 300, ঠিক আছে? তাহলে কি হবে, যেহেতু আমি অ্যাড্রেস পাঠাইছি
তাহলে এখানে ADDR1 হচ্ছে 200 এবং ADDR2 হচ্ছে 300। এরপর থেকে আমরা ওইভাবে অ্যাড্রেস দেখাবো না, সিম্পলি লিংক অ্যারো চিহ্ন দেখলেই তুমি বুঝবে যে ওর অ্যাড্রেসটা ওর কাছে আছে। ওকে, সো অ্যাড্রেস, সে অ্যাড্রেসটা কত সেটা যেহেতু আমরা আসলে আমাদের হাতে নাই, 200 আর 300 আমি জাস্ট এমনি নিজের ইচ্ছা মতো একটা নাম্বার বসালাম, বাট অ্যাকচুয়াল অ্যাড্রেস তো আমি জানি না। এই কারণে আমরা অ্যাকচুয়াল অ্যাড্রেস নিয়ে আর বেশি কথা বলবো না, বাট এখনো যেহেতু আমরা নতুন শিখতেছি এই জন্য ব্যাপারটা বোঝালাম। সো তুমি পাঠানোর সময় পাঠায় দিলে এক্স এর অ্যাড্রেস আর ওয়াই এর অ্যাড্রেস, অতএব এই পয়েন্টার দুইজন এই অ্যাড্রেস গুলো ধরে ফেলাতে অ্যাড্রেস 1 এখন এক্স কে পয়েন্ট করতেছে, অ্যাড্রেস 2 এখন ওয়াই কে পয়েন্ট করতেছে। এবার তুমি আমাকে তাহলে বলো যে আমি যদি শুধু ADDR1 প্রিন্ট করি তাহলে কি পাবো? কি পাবো? 200 অর্থাৎ এই জায়গায় এইখানে এসে যদি আমি ADDR1 প্রিন্ট করি তাহলে আমি পাবো 200। যদি আমি AND ADDR1 প্রিন্ট করি তাহলে কি পাবো? স্যার ADDR1 এর অ্যাড্রেস, ADDR1 এর অ্যাড্রেস যেটা আমরা এখানে দেখাইনি। ADDR1 এর একটা কোন একটা অ্যাড্রেস তো আছে, তাই না? সো সেটা আমরা পাবো। আর যদি আমরা স্টার ADDR1 বলি তাহলে কি পাবো? 5 পাবো, তাই না? অ্যাড্রেস 1 যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু। তাহলে স্টার ADDR1 মানে হচ্ছে 5 আর স্টার ADDR2 মানে হচ্ছে 10, তাই না? এবার আমরা এখানে সোয়াপিংটা করলাম, দেখো টেম্পের সাথে স্টার ADDR1 যখন সোয়াপ করলাম, এই যে টেম্পের ভিতর চলে আসলো 5, স্টার ADDR1 ইকুয়াল টু স্টার ADDR2। ওকে, তাহলে চলে গেল এই 10 চলে আসলো এখানে, আর স্টার ADDR2 ইকুয়াল টু 10। জাস্ট এক্স ওয়াই থাকলে যা করতাম তার পরিবর্তে আমরা স্টার ADDR1 দিলাম, স্টার ADDR2 দিলাম। তাহলে এখন 10 আর 5 এর মধ্যে পরিবর্তন হয়ে সোয়াপটা হয়ে গেল, তাই তো? সোয়াপিং হয়ে গেছে এখানে। এবার তুমি যখন ব্যাক করবা এখানে আফটার সোয়াপ ফাংশন যদি তুমি প্রিন্ট দাও তাহলে দেখবা যে আসলেই সোয়াপটা হয়েছে। তার কারণ তুমি প্যারামিটারটাকে ভ্যালু হিসেবে পাস করো নাই, জাস্ট একটা ভ্যালু দিয়ে দিছো, ওটা কপি হয়ে গেছে তা না, তুমি ওর অ্যাড্রেসটাই দিয়ে দিছো, মানে তোমার জানটাই দিয়ে দিছো ওকে। সো যখন দিয়ে দিছো তখন থেকে তো অ্যাড্রেস 1 এর সাথে এক্স এর জনম জনমের বন্ধন তৈরি হয়ে গেছে, বুঝা গেছে? সো অ্যাড্রেস 1 এখন যা চেঞ্জ হবে স্টার ADDR1 এবং স্টার ADDR2 দিয়ে যা যা চেঞ্জ হবে সেটা অ্যাকচুয়াল এক্স এবং ওয়াই এর মধ্যেই চেঞ্জ গুলো হবে। সুতরাং এভাবে যদি আমরা পাঠাই তাহলে দেখবো যে ঠিকই ইয়েটা হয়েছে, সফটটা হয়েছে। কোয়েশ্চেনস? বলে ফেলো। আমাদের অ্যাকচুয়াল মেমরি অ্যাড্রেস নিয়ে কোনো পড়া আছে পরে? মেমরি অ্যাড্রেস নিয়ে জি স্যার। ডাইনামিক মেমরি অ্যালোকেশন নিয়ে কথা আসবে, মানে কি রকম একটু স্পেসিফিক্যালি বলো। স্যার মানে ওই যে অ্যাড্রেসে যেগুলো লেখা থাকে না হ্যাশ কোড হিসেবে, ওগুলা নিয়ে কোনো কাজ আছে কিনা? আমাদের এই কোর্সে নাই, কিন্তু তুমি যদি ধরো কম্পিউটার অর্গানাইজেশন, ডিজিটাল সিস্টেম ডিজাইন, মাইক্রো প্রসেসর, এই সমস্ত কোর্স যখন করবা, অপারেটিং সিস্টেমেও আসতে পারে। অপারেটিং সিস্টেমে অত ডিটেলসে আসবে না, ওইখানে অ্যাকচুয়াল কোড নিয়ে মানে মেমরি নিয়ে কথা হওয়ার কথা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অলরাইট, তাহলে এইভাবে আমরা যদি প্যারামিটার পাস করি পয়েন্টার দিয়ে তাহলে আমরা দেখতে পারি যে ভ্যালু পাস করা যায়। ইনফ্যাক্ট দেখো আমাদের এই জায়গায় রিটার্ন করা লাগলো না, হ্যাঁ। এবং আমরা আমাদের এই কোর্সে ল্যাবে বেশিরভাগ জায়গাতেই রিটার্ন করব না, বুঝছো? আমরা অ্যাড্রেস দিয়ে দিব, অ্যাড্রেসের মধ্যে কাজ যদি হয়ে যায় তাহলে আমাকে রিটার্ন করার দরকার নেই, বোঝা গেছে? তাহলে এই যে আমরা এখন পর্যন্ত যে দুইটা জিনিস দেখলাম, এই দুইটার মধ্যে আরেক মানে এই দুইটা বোঝার জন্য আরেকটা এক্সাম্পল তোমাদের দেই। মনে করো তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিলাম, হ্যাঁ, ধরো আগের যে এক্সাম্পলটা, এখানে ধরো যদি এক্স এবং ওয়াই, মনে করো এক্স এবং ওয়াই দুইটা স্টুডেন্ট, হ্যাঁ, আর ওয়াই এবং এ এবং বি ও দুইটা স্টুডেন্ট।
তো এক্স আর ওয়াই হচ্ছে ভালো ছাত্র আর এ আর বি হচ্ছে দুষ্টু। সো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এক্স অ্যাসাইনমেন্ট করছে নিজে নিজে, ওয়াইও নিজে নিজে অ্যাসাইনমেন্ট করছে, এ আর বি যথারীতি করে নাই, তারা গেম টেম খেলছে, ফেসবুক করে কাটাইছে। শেষ মুহূর্তে এসে তাদের এখন অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে। তখন এক্স এর কাছ থেকে চাইলো, বি ওয়াই এর কাছ থেকে অ্যাসাইনমেন্ট চাইলো। এক্স এ কে অ্যাসাইনমেন্টটা পাঠালো, ইমেল করে দিল, ওয়াই বি কে ইমেল করে দিল। যখন ইমেল করে দিল তখন তো এমন না যে এক্স এরটা এর কাছে পুরোপুরি চলে গেছে, তাই না? এক্স ইমেল করা মানে কি, সে অ্যাটাচ করে দিলে কি হয়, ওটার একটা কপি চলে গেছে। তার মানে এক্স এর কাছে একটা কপি আছে, এর কাছে একটা কপি আছে। একইভাবে ওয়াই এর কাছে ওয়াই এরটা আছে, সে বি কে পাঠানোতে এখন বি এর কাছেও একটা কপি আছে। এখন এ বি দুষ্ট হলে কি হবে, তারা চালাকও আছে আবার। হ্যাঁ, তারা বলল যে আচ্ছা আমি যদি আবার ইয়ে করি, এক্স হচ্ছে এক সেকশনে, বি হচ্ছে অন্য সেকশনে, ওয়াই হচ্ছে অন্য সেকশনে, এরা দুজন এক সেকশনে আর এরা দুজন আবার ভিন্ন সেকশনে। সো এরা বলল যে আচ্ছা এখন যদি একই সেকশনে আমরা জমা দেই তাহলে তো ধরা খেয়ে যাবো, স্যার তো দেখে ফেলবে যে দুইটা একই অ্যাসাইনমেন্ট। এ করছে কি, এ বি কে বললো যে চল আমরা সোয়াপ করি, মানে তুই আমারটা নে আমি তোরটা নিই। বুঝতে পারছো? তাতে কি হলো, এখন এদের মধ্যে সোয়াপিং হয়ে গেছে, এ এবং বি দুইজন আলাদা, বাট এক্স এবং ওয়াই এর যে অ্যাকচুয়াল অ্যাসাইনমেন্ট ছিল সেটা তো একটু চেঞ্জ হয়। বোঝা গেছে? সো এরা সোয়াপিং করুক বা এরা একটু এডিটিং করুক, চেঞ্জ করুক, কিছু অ্যাড করুক, ডিলিট করুক, সেটা ওরই, তাতে এক্স এর বা ওয়াই এর অ্যাসাইনমেন্টে কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা এক সেকেন্ড, একটু জি আপা আমি একটা ক্লাসে আছি, একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ 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 বলেন। হুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন, আমি এক সময় আসবো ইনশাল্লাহ, কালকে পরশু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর ওইটার এক্সাম্পলটা হচ্ছে, এখন তো তোমরা মানে ইয়ের সাথে পরিচিত, তাই না? গুগল ডক্স এর সাথে পরিচিত না সবাই? এইখানে যেটা হলো যে এক্স এবং ওয়াই, এখানে একই কেস, ওই এক্স হচ্ছে ভালো ছাত্র, ওয়াই ভালো ছাত্র, অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 হচ্ছে দুষ্টু প্রকৃতির ছাত্র। ওকে, সো এরাও একই কাজ, একই ঘটনা, অ্যাসাইনমেন্ট কপি করতে চাইলো। এখন এক্স তার অ্যাসাইনমেন্টটা করছে হচ্ছে গুগল ডক্সে, বুঝছো? সে কি করলো, ওই অ্যাড্রেস 1 কে ওই গুগল ডকের লিঙ্কটা পাঠিয়ে দিল, এবং ওয়াইও তাই করলো। বোঝা যাচ্ছে? এখন যদি এক্স আর ওয়াই ওই অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2 ওখানে কিছু মুছে দেয়, কিছু ইয়ে করে, কিছু চেঞ্জ করে, তাহলে সেই চেঞ্জটা তো এক্স এরও হবে, তাই না? সো এখন তাদের একই শেয়ার্ড একটা যেহেতু ডকুমেন্ট আছে, অতএব এখানকার চেঞ্জটা এখানে দেখা যাবে। সো এখানে যেটা ঘটছে সেই ঘটনাটা হচ্ছে অনেকটা সেরকম। এবার লাস্ট আজকের আরেকটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবল। এটা নিয়ে বোধহয় গত ক্লাসে কে যেন কোয়েশ্চেন করতেছিল। রেফারেন্স ভ্যারিয়েবল বোঝার জন্য এই এক্সাম্পল গুলো একটু দেখো। এখানে আমরা জাস্ট একটা টিপিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি। তুমি একটা ইন্টিজার নিলা, একটা পয়েন্টার নিলা, এবং বলে দিলা ওই পয়েন্টার ইকুয়াল টু এন্ডেক্স, তার মানে এই ইন্টিজারের অ্যাড্রেসটা এখন এই রেফের কাছে আছে, তার মানে রেফ ইজ পয়েন্টিং টু এক্স। এটা হচ্ছে আমার টিপিক্যাল একটা এক্সাম্পল। রেফারেন্স ভ্যারিয়েবল হচ্ছে এমন জিনিস যেটা কিনা একটা এক্সিস্টিং মেমোরি লোকেশনকে নতুন নাম দেয়। অর্থাৎ এই পাশটা যদি খেয়াল করে দেখো, int x equal to 9, ফাইন, এখানে int and ref equal to x, এইটা মানে বোঝাচ্ছে যে রেফ একটা রেফারেন্স ভ্যারিয়েবল। কিভাবে বুঝলাম? ওই যে ডিক্লারেশনের সময় and সাইন ইউজ করা হয়েছে। দেখো স্টার সাইনের দুইটা কাজ দেখাইছি আমরা আগে। ডিক্লারেশনের সময় সেটা যে পয়েন্টার, এটা বোঝানোর জন্য, আর তারপর থেকে ওই পয়েন্টার কাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু বোঝানোর জন্য আমরা স্টার ব্যবহার করি। একই জিনিস অ্যান্ড এর ক্ষেত্রেও,
ডিক্লারেশনের সময় যদি তুমি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ারই করো অ্যান্ড দিয়ে, তখন সেটা বোঝাবে যে এটা একটা রেফারেন্স ভ্যারিয়েবল। এই কথাটা বোঝানোর জন্যই অ্যান্ড দেওয়া হয়েছে। এরপর আর এমনি অন্য সময়ে অ্যান্ড বলতে, যেমন এখানে অ্যান্ড বলতে বোঝাচ্ছে এক্স এর অ্যাড্রেস। ওকে, কারণ এটা কি ইকুয়াল টু চিহ্ন ডান পাশে ব্যবহার করা হয়েছে, কিন্তু ইকুয়াল টু চিহ্ন লেফট সাইডে যদি আমি ডিক্লেয়ার করার সময় ইউজ করতাম তাহলে বোঝাতো যে এটা একটা রেফারেন্স ভ্যারিয়েবল। এখন দেখো রেফারেন্স ভ্যারিয়েবল হওয়াতে কি হয়েছে, আমি প্রথমে বললাম ইন্ট এক্স ইকুয়াল টু 9, ভালো কথা, এই যে এক্স ইকুয়াল টু 9 একটা জায়গা হলো। এরপর যখন বললাম যে রেফ ইজ এ রেফারেন্স ভ্যারিয়েবল এবং সেটা ইকুয়াল টু এক্স বললাম, তখন রেফারেন্স ভ্যারিয়েবল এবং এক্স একই ভ্যারিয়েবলকে প্রকাশ করতেছে, জাস্ট একই মেমোরি অ্যাড্রেসের দুইটা ভিন্ন নাম। ঠিক আছে, স্যার এদের অ্যাড্রেস কি সেম? অ্যাড্রেস সেম, বুঝছো? এটাই হচ্ছে কাহিনী, একই অ্যাড্রেস, একই জায়গা, একই জিনিস, জাস্ট দুইটার নামে ওদেরকে আমরা এখন চিনি। সেটা ইউজফুলনেসটা কি সেটা আমরা দেখবো পরে। কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবতেছো যে এখানে আমি নতুনত্ব কিছু দেখতেছি না। নতুনত্ব আছে। ধরো এই জায়গায় যদি এমন হতো যে এক্স ইকুয়াল টু 9 আর তুমি এমনি রেগুলার একটা মনে করো ইন্টিজার নিলা ওয়াই ইকুয়াল টু তুমি বললা এক্স, তাহলে কি হতো, এক্স আলাদা ওয়াই আলাদা, বুঝছো? এক্সও 9 ওয়াইও 9। কিন্তু এরপর তুমি যদি এক্স প্লাস প্লাস করো তাহলে কি এক্স 10 হয়ে যাবে, কিন্তু ওয়াই কত হবে? ওয়াই 9ই থাকবে, তাই না? এক্স আর ওয়াই জাস্ট মানে একই ভ্যালুটা নিচ্ছে, কিন্তু তারা সম্পূর্ণ দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল, তাদের মধ্যে কোনো সম্পর্ক এখন আর নাই। মানে স্যার তাদের দুইটা আলাদা অ্যাড্রেস থাকবে? ইয়েস, তাদের নিজস্ব অ্যাড্রেস আছে এবং তাদের কন্টেন্ট সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে পরবর্তীতে। ওকে, বাট যখন তুমি রেফারেন্স ভ্যারিয়েবল নেবে অ্যান্ড রেফ, তখন এক্স এবং রেফ একই ব্যক্তি, এক দেহ, এক প্রাণ, এক আত্মা, বোঝা যাচ্ছে? একই অ্যাড্রেস তাদের, বেসিক্যালি তারা একই জিনিস। তার মানে এক্স প্লাস প্লাস যদি তুমি করো, তারপরে যদি রেফের ভ্যালু প্রিন্ট করো, দেখবা রেফও 10 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটার এক্সাম্পল একটা দেখো। এই যে আমি ইন্টিজার এম ইকুয়াল টু নিলাম 10, এবার ইন্ট অ্যান্ড জে, যে ডিক্লারেশনের সময় যেটা অ্যান্ড জে মানে জে ইজ এ রেফারেন্স ভ্যারিয়েবল, এই যে ইকুয়াল টু নিলাম এম, তার মানে কি হয়েছে যে জে এবং এম একই জায়গাতেই আছে, এটাই এম এটাই জে, এবং এদের ভ্যালু হচ্ছে 10। এখন তুমি বললা জে ইকুয়াল টু 18, তাহলে কি হবে, এই জায়গাটা 10 এর জায়গায় হয়ে যাবে 18। এখন যদি তুমি এম প্রিন্ট করো, চেঞ্জ করছো জে কিন্তু প্রিন্ট করলা এম, তাহলে তুমি কি পাবা, 18ই পাবা, কারণ তারা দুজন এক্স্যাক্টলি সেম জিনিস। এইটা কাজে লাগায় আমরা খুব সুন্দরভাবে প্যারামিটার পাসিং করতে পারি। দেখো আমাদের প্রথম এক্সাম্পলের সাথে এই এক্সাম্পলটা হুবহু সেম, শুধু একটাই পার্থক্য যে এই জায়গায় আমি রেফারেন্স ভ্যারিয়েবল ইউজ করতেছি আর আগে জাস্ট রেগুলার ভ্যারিয়েবল ইউজ করতেছিলাম। তাহলে আবার যদি র্যামের গল্পটা দেখি, এক যে ছিল এক্স আর এক যে ছিল ওয়াই, তাই না? তারা সুখে শান্তিতে বসবাস করতেছিল। এক্স এর ছিল 5, ওয়াই এর ছিল 10। তারপর কল করা হলো একটা ফাংশন সোয়াপ এক্স ওয়াই, এবং সোয়াপ ফাংশনের মধ্যে প্যারামিটারে রাখা হলো রেফারেন্স ভ্যারিয়েবল ref1 এবং ref2। ফলে এক্স এবং ref1 এর মধ্যে একটা সংযোগ হলো, ওয়াই এবং ref2 এর মধ্যে একটা সংযোগ হলো, কিন্তু এটা প্যারামিটার পাস হলো না, নতুন কোনো অ্যাড্রেস অ্যাড হলো না, সিম্পলি এক্স এর সাথেই ref1 চলে আসলো, ওয়াই এর সাথেই ref2 চলে আসলো। সুতরাং তুমি যদি এখন এই জায়গায় সিম্পল সোয়াপিং করো, কোনো পয়েন্টার কিছু দরকার নেই, এরা জাস্ট বেসিক্যালি একই জিনিস। হ্যাঁ, সো ref1 এবং ref2 এখন সোয়াপ হচ্ছে, সেটা যদি তুমি করো তাহলে সুন্দর মতো ref1 এবং ref2 সোয়াপ হয়ে যাবে, এবং ref1 ref2 সোয়াপ হওয়া মানে এক্স এবং ওয়াই ও সোয়াপ হওয়া। সো কাজ শেষে তুমি যদি প্রিন্ট করো তাহলে দেখবা যে আসলে সোয়াপ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কোর্সে আমরা রেফারেন্স ভ্যারিয়েবলটা বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে প্যারামিটার পাসিং এর জন্য ব্যবহার করব। অর্থাৎ আমরা রিটার্ন করার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য সিম্পলি যাদেরকে আমরা রিটার্ন হিসেবে চাই তাদেরকে একটা রেফারেন্স ভ্যারিয়েবল হিসেবে প্যারামিটারের মধ্যে রেখে দিব। সো আমার ওই মূল ফাংশনের মধ্যে আমি ওর যা ভ্যালু দিব সেই ফাংশনটা পরে এখানে আমি পাবো।
যেহেতু একই জিনিস, সেটা যেহেতু রেফারেন্স ভ্যারিয়েবল, সেহেতু ওই একই ভ্যালুটাই আমি পেয়ে যাব, আমার আর রিটার্ন করতে হবে, বুঝছো? সো তোমরা দেখবে যে আমাদের এই ল্যাবে আমরা খুব কম জিনিসই রিটার্ন করব, মানে রিটার্ন স্টেটমেন্ট খুব কমই থাকবে আমাদের। আমরা যা যা রিটার্ন করতে চাই সেটা প্যারামিটার হিসেবেই পাস করে দিব। ওকে, রেফারেন্স ভ্যারিয়েবল দিয়ে। তাহলে বলো এই জিনিসগুলা এগেইন আজকের এই ক্লাসে যা যা বলছি এগুলা তোমাদের ল্যাবের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে মানে যত বুঝে গেলে তো বুঝেই গেছো, ক্লাসের মধ্যে যে সবসময় সব বোঝা যায় তাও না, তোমাদেরকে না বুঝে থাকলে অবশ্যই পরের স্লাইড গুলা বা ভিডিও গুলো একটু দেখে নিবা। নেক্সট ক্লাসে আমি আবারও তোমাদেরকে জিজ্ঞেস করব এই জিনিসগুলো তোমরা বুঝছো কিনা, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমি ততক্ষণে অ্যাটেন্ডেন্সের দিকে একটু যাই। Sir, that means if we print the address of ref and the address of x, it will be same. You'll get the exact same address. Yes. Just তোমার আমাদের ডাক নাম থাকে না প্রত্যেকের, মানে ওরকমই অনেকেরই তো ডাক নাম আছে আমাদের। আসল নামে ডাকলেও আমাকেই পাবা, ডাক নামে ডাকলেও আমাকেই পাবা। সো এরা সিম্পলি সেম ভ্যারিয়েবল উইথ টু ডিফারেন্ট নেমস, এভাবে চিন্তা করতে পারো। তাহলে কি একটা ভেরিয়েবলের জন্য একটা রেফারেন্স অ্যাড্রেস হতে পারে অথবা রেফারেন্স ভেরিয়েবল, নাকি অনেকগুলো হতে পারে? অনেকগুলো হতে পারে, তুমি চাইলে একটার মধ্যে 10টা দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। 10 নামে চিনবা। বিশেষ করে যে মাফিয়া, ডন বা গুন্ডা বদমাইশদের অনেকগুলো নাম থাকে না, দেখা যায় যে তাদের 5টা 7টা ডিফারেন্ট নাম আছে, সেরকম তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। হাসনাইন, প্রেজেন্ট স্যার। হাসনাইন তুমি ছিল না তো গত ক্লাসগুলো? স্যার আমার যে দাদি মারা গেছে স্যার, এর জন্য আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক। ওকে, তুমি লাগলে আগের ভিডিওগুলো একটু দেখে নিও। জি স্যার, আমি অলরেডি শুরু করছি স্যার দেখা। ঠিক আছে। মোশাররফ, প্রেজেন্ট স্যার। মিনহাজুল ইসলাম, প্রেজেন্ট স্যার। তুমিও ছিল না আগে? জি স্যার। আচ্ছা, ভিডিওগুলো দেখে নিও। জি স্যার। কয়জন আসছে আমাদের? সবাই মনে হয় আছে, একজন বোধ হয় নাই। নাফিস, প্রেজেন্ট স্যার। ওমর, ওমর রাদি, সুহাইনু, প্রেজেন্ট স্যার। জুবাইর, প্রেজেন্ট স্যার। ফাইজুল হক, প্রেজেন্ট স্যার। অর্ণব, ইয়েস স্যার। নাভিদ, প্রেজেন্ট স্যার। মোফাজ্জল, প্রেজেন্ট স্যার। তাসিন, প্রেজেন্ট স্যার। শহীদুল ইসলাম, নাইমা, ফয়সাল, প্রেজেন্ট স্যার। দীপ্ত, প্রেজেন্ট। আহমেদ আজমাইন, প্রেজেন্ট স্যার। স্যার শহীদুল ইসলাম ছিল স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তাসবির, ফাজবির হোসেন স্বপ্নিল, জুমানা, রিফা, স্যার চ্যাটে দিয়েছে। ঠিক আছে, রিফা আছে। আসিফ, প্রেজেন্ট স্যার। সাজরিন, প্রেজেন্ট স্যার। সাদিয়া, প্রেজেন্ট স্যার। ইর্তিজা, প্রেজেন্ট স্যার। তানভীর, প্রেজেন্ট স্যার। শান্ত, শাহপরান শান্ত, ইফতেখার, প্রেজেন্ট স্যার। ধ্রুব, প্রেজেন্ট স্যার। মুবাশশিরা, প্রেজেন্ট স্যার। সালেহ সাজ্জাদ, প্রেজেন্ট স্যার। হুমায়রা, আশিকে রাব্বি, প্রেজেন্ট স্যার। নিয়ামুল কাসবি, প্রেজেন্ট স্যার। রাকিব, সাদমান, প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান, প্রেজেন্ট স্যার। ইমরান হোসেন, প্রেজেন্ট স্যার। আকিব, প্রেজেন্ট স্যার। তারবিয়া, Present, sir. স্বপ্নিল, প্রেজেন্ট স্যার। আচ্ছা, আবার ডাকতেছি
নাইমা মহসিন, Present, sir. আরাফুল হক ধ্রুব, Present, sir. হুমায়রা মাহজাবিন, রাকিব আল হাসান। অলরাইট, ঠিক আছে, আজকে আর নতুন কিছু শুরু করব না, এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভিডিও দেখে আসবা নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ক্লাস থেকে ল্যাবও শুরু হবে ইনশাআল্লাহ, সেগুলোর জন্য প্রস্তুতি নাও।